আসসালামু আলাইকুম। এখন শুনতে পাচ্ছ? কি অবস্থা? হ্যাঁ, ভালো আছো সবাই? পড়ালেখার কি অবস্থা? সব কিছু ঠিকঠাক? বলো তো ভাইয়াকে, সব কিছু ঠিকঠাক কিনা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা আজকে অর্গানিকের ফেনল স্টার্ট করব। সো ফেনলের গুরুত্বটা যদি একটু বলি, দেখবা হচ্ছে অনেকে এইচএসসিতেও স্কিপ করে, শর্ট সিলেবাসে নাই দেখে। বাট দেখা যায় হচ্ছে ওই ফেনল থেকে বিভিন্ন বিক্রিয়া রূপান্তরকরণ বা হচ্ছে ফেনল সহযোগে বিভিন্ন বিক্রিয়া দিয়ে দেয়। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট বলো বা আদার যে অ্যাডমিশন টেস্টগুলো আছে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট বুয়েটে আসার পসিবিলিটি ভালো। মানে ডিরেক্ট আসবে না, লিঙ্ক আপ করে দিবে। আজকে দেখবা কেন ফেনলটা গুরুত্বপূর্ণ, কারণ ফেনল থেকে বিভিন্ন রূপান্তরে আসা যায়। সো তোমরা কি খাতা কলম নিয়ে রেডি সবাই? আর মেডিকেল যাদের ফুল সিলেবাস, মেডিকেল যাদের টার্গেট, ফেনল তো পড়াই লাগবে। সো টেনশন করার কোনো কারণ নেই। আর যাদের টার্গেট শুধু এইচএসসি, তারা স্কিপ করলেও পারো, বাট পড়ে রাখো। ওকে, পড়ে রাখো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। সুস্থ বলতে এতটা সুস্থ নাই, 2-3 দিন ধরে নাপার উপরে আছি। জ্বর আসে, 2টা করে নাপা খাই, জ্বরে বসায় দিই। যাক, আসো আমরা পড়ালেখা শুরু করি আজকে। সো আমরা কি দিয়ে স্টার্ট করব আজকে? ফেনল দিয়ে। সো তোমরা আমাকে একটু উত্তর দাও, ফেনল এই জিনিসটা কি অ্যাসিড না বেস? ঠিক আছে, ফেনল আগে কাকে বলে দেখি, একটু চিনি কিনা আমরা। ফেনলটা চিনি কিনা দেখো। এই যে বেনজিন সাহেব, এই বেনজিন বলায় যদি একটা OH মূলক যুক্ত থাকে, তখন তারে আমরা কি বলি? তখন তারে আমরা ফেনল বলি। ওকে ভাইয়া, রংপুর আসবে কালকে? হ্যাঁ, কালকে রংপুর আসবো আমরা। হ্যাঁ, সকালে ইনশাল্লাহ রওনা দিব। তো একটু বলো, ফেনলটা কি অ্যাসিডিক অর বেসিক? বলো, অম্লীয় নাকি ক্ষারীয়? কোনটা ফেনল, অ্যাসিডিক না বেসিক? সবাই একটু বলো। ফেনল একজন বলতেছে কোনোটাই না। ঠিক আছে, তো ফেনলটা হচ্ছে আমাদের অ্যাসিডিক। এখন অ্যাসিডিক কেন এটা আমরা বলবো। ফেনলটা কি অ্যাসিডিক, বেসিক না। এখন কেমন অ্যাসিডিক? খুবই শক্তিশালী অ্যাসিড নাকি খুবই দুর্বল অ্যাসিড? সবাই একটু বলো, ফেনলটা কি খুবই শক্তিশালী অ্যাসিড না খুবই দুর্বল অ্যাসিড? সবার কাছে আমার একটা প্রশ্ন। ফেনল অ্যাসিডিক, অম্লীয়, তো একটা জিনিস মাথায় রাখবা, ফেনলটা খুবই দুর্বল অ্যাসিড। ঠিক আছে, খুবই দুর্বল অ্যাসিড, খুবই দুর্বল অ্যাসিড। ফেনলটা কি খুবই দুর্বল অ্যাসিড। ওকে, দুর্বল অ্যাসিড। কিভাবে বুঝলাম? ফেনলের পিকেএ, ফেনলের পিকেএ কত বলো তো সবাই, কমেন্ট করো। এটা এমসিকিউতে আসে। কি আরিশ, দেখা করতে আসছো সবার সাথে? আসো। আরিশ তো বড় হয়ে গেছে, তোমাদের সাথে মানে অনেকদিন দেখা হয় না। আজকে আমাকে এসে জিজ্ঞেস করতেছে আসবো। তুমি ওদের একটা কবিতা শোনাও তো। হ্যাঁ, একটা কবিতা বলো। কি কবিতা? কোনটা বলবা? একটা কবিতা বলো, হাট্টিমা টিম টিম বলো। 20 টিম। তারপরে লজ্জা হচ্ছে আরিশ। আরিশ অনেক দুষ্ট হয়ে গেছে। খাইতে বসে থাকি। ওইখানে গিয়ে বসে থাকবা? কবিতা বললে বসতে দিব। কবিতা বললে বলো। টিম টিম। লজ্জা পাচ্ছে। আচ্ছা বসুক, চুপচাপ বসে থাকবে। ওকে, আসেন আসেন আমরা শুরু করি পড়ালেখা। হ্যাঁ, সো খেয়াল করো, ফেনল কি খুবই দুর্বল অ্যাসিড। কারণ কি? এটার পিকে এর মান হচ্ছে 10। একটা জিনিস খেয়াল ছিল তোমাদের, রাসায়নিক পরিবর্তন যখন আমরা পড়ছিলাম, কে এ আর পি কে এ দুইটা পুরা উল্টা জিনিস না? আমরা কি পড়ছিলাম? কে এ এর মান যদি বাড়ে, তীব্র অম্ল হবে, তাই না?
আর আমরা কি পড়ছিলাম, পিকে এর মান যদি বাড়ে দুর্বল অম্ল হবে, তাই না? মনে পড়ে তোমাদের? একটু বলো তো ভাইয়াকে, মনে পড়ে? ওকে, মাশাল্লাহ। সো এখন আসেন আরেকটা জিনিস একটু মাথায় রাখি, তাহলে ফেনল কি অনেক দুর্বল প্রকৃতির অম্ল। তাহলে তোমার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে সকল অ্যালকোহলই বুঝি অ্যাসিডিক, তাই না? যত অ্যালকোহল বুঝি অ্যাসিডিক, তাই না? একটা প্রশ্ন জাগতে পারে না মাথায়? অ্যালকোহল মানেই কি অ্যাসিডিক, তাই কি না? ভাইয়াকে বলো। সো তোমাকে যদি প্রশ্ন করা হয় C2H5OH ইথানল, এইটা অ্যাসিডিক না বেসিক? উত্তর দাও তো ভাইয়াকে। তোমাকে যদি বলা হয় এটা অ্যাসিডিক না বেসিক, বলো। অম্লীয় না ক্ষারীয়? সবাই একটু বলো তো ভাইয়াকে, সবাই একটু বলো, এটা অম্লীয় না ক্ষারীয়? ভাইয়াকে একটু বলো। ইথানল অম্লীয় না ক্ষারীয়? সবাই অনেক কিছু বলতেছে, এটা কি হবে দেখি কারা জয়যুক্ত হয়। যারা অম্লীয় তারা 1 বলো, আর যারা ক্ষারীয় তারা 2 বলো। 1 2 1 2 1 2, সুন্দরভাবে যাচ্ছে। উত্তর হচ্ছে এই দুইটার কোনোটাই না। ইথানল হচ্ছে নিরপেক্ষ। ইথানল কি নিরপেক্ষ, এই দুইটার কোনোটাই না, এটা ডাব্বা। কেন? এই যে এখন তোমাদের মনে প্রশ্ন আসবে, ভাই এটা কেন হইছে যে ফেনল অম্লীয়, এটাও একটা অ্যালকোহল, ইথানল কেন নিরপেক্ষ? মনে প্রশ্ন জাগে না? সো এইটার ব্যাখ্যাই পরের স্লাইডে দিব। এই স্লাইডে যা কিছু লিখছি, এই স্লাইডে যা কিছু লিখছি সব কিছু ঠিকঠাক আছে কিনা বলেন? এই ক্লাসে যা কিছু লিখছি সব কিছু লেখা হয়েছে কিনা বলো। আরেকটা জিনিস মাথায় রাখো, একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আসে। তোমরা ওই যে লোকাল বাসে করে কলেজে যাও কে কে? আমি আগে ওই যে লেগুনা, তারপর বাস, এগুলা করে করে কলেজে যেতাম। সো বাসে করে করে কলেজে যাও কে কে? তো দেখবা বাসে যখন বসো বিভিন্ন হকার আসে, কতক্ষণ ইঁদুর মারার ওষুধ, কতক্ষণ হচ্ছে চিরুনি, টুপি, 5টা প্যাকেজ নিয়ে আসে, ঠিক আছে? আবার কেউ কেউ আসে হচ্ছে মনে করো বিভিন্ন ঔষধ নিয়ে, একটা আছে ঔষধগুলোর ভিতরে সেটা হচ্ছে সাপ তাড়ানোর ওষুধ, ঠিক আছে? কি নিয়ে আসে? সাপ তাড়ানোর ওষুধ। দেখো না, প্রায়ই বলে যে এই যে একটা জাদুকরী ঔষধ আমি দীর্ঘ 5 বছর তপস্যার ফলে বানাইছি আপনাদের জন্য, আজকে এই বাসে যারা আছেন শুধুমাত্র আপনাদের জন্য 20 টাকা 20 টাকা 20 টাকা। মনে পড়ে? সো তারা এই সাপ তাড়ানোর ওষুধ বেচে, বুঝছো? ওইটা আসলে কার্বলিক অ্যাসিড নাম। তো ফেনল হচ্ছে, ফেনলের আরেকটা নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড যেটা কি সাপ তাড়ানোর ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। ফেনল কি সাপ তাড়ানোর ঔষধ, ঔষধ হিসেবে ব্যবহার করা হয়, সাপ তাড়ানোর ওষুধ। ওকে, মাথায় থাকবে তো? ওকে, ডান, সবাই বুঝছো? ওকে, নাইস। এখন আসো আমাদের মনের ভিতরের একটা প্রশ্ন, ভাই ফেনল কেন, এটা প্রায় প্রশ্নে আসে, ফেনল অম্লধর্মী, এটা প্রায় প্রশ্ন আসে আমাদের, কিন্তু ইথানল নিরপেক্ষ কেন, তাই না? জাতীয় প্রশ্ন হয়ে দাঁড়াইছে। ফেনল অম্লধর্মী বাট ইথানল নিরপেক্ষ কেন? ওকে, লেখছো? লেখা ডান। আসেন, ফেনল অম্লধর্মী কারণ একটু খেয়াল করো। ফেনলকে তুমি যখন জলীয় দ্রবণে দিবা, মনোযোগ দাও, কেউ কিছু লিখবা না, আমি লেখার টাইম দিব। কেউ কিছু লিখবা না, কলমটাকে সাইডে রাখছো, কলমটাকে সাইডে রেখে এইখানে তাকাও।
ফেনল অম্লধর্মী, ঠিক আছে। সো এখন যদি আসি আমরা, এটা যদি জলীয় দ্রবণে, এটা তো জলীয় দ্রবণে অম্লধর্মী, কি করে সে একটা হাইড্রোজেন আয়ন দান করে। জলীয় দ্রবণে সে কি করে একটা হাইড্রোজেন আয়ন দান করে, অর্থাৎ ফিনক্সাইড আয়ন প্লাস হাইড্রোজেন আয়ন। অম্লধর্মী হওয়ার শর্ত কি, জলীয় দ্রবণে একটা প্রোটন দান করবে, তাই না? জলীয় দ্রবণে যে প্রোটন দান করবে তারই তো আমি অম্লধর্মী বলবো রে বাবা। সো এখন আসেন, মনোযোগ দাও, মনোযোগ দাও। এই যে এই ফিনক্সাইড আয়নটা, এটা অনেক স্টেবল হয়, ঠিক আছে, স্টেবল হয়, অর্থাৎ পুনরায় আর ফেনলে পরিণত হয় না। কেন স্টেবল হয়, কেন স্টেবল হয়? এই আয়নটার নাম কি? এটার নাম হচ্ছে ফিনক্সাইড আয়ন। একটু লিখে রাখো, অনেকবার কাজে দিবে। ফিনক্সাইড কেন স্টেবল হয়? ডিউ টু রেজোনেন্স। এই যে এখানে কি একটা গোল্লা আছে না, গোল্লা মানে কি, এখানে একটা রেজোনেন্স হচ্ছে, একটু খেয়াল করো। রেজোনেন্সের কারণে এই দেখো অক্সিজেন মাইনাস, এই তো রেজোনেন্স স্ট্রাকচার তোমাদের পড়াইছিলাম না? দেখো এটা মানে কি, দুইটা ইলেকট্রন, তাই না? তো এই দুইটা ইলেকট্রন কি করবে, অক্সিজেন এই পাশের কার্বনে দিয়ে দেওয়ার চেষ্টা করবে। এখন পাশের কার্বনে কি হবে, ইলেকট্রন বেড়ে যাবে না? তো তখন সে কি করবে, এই পাই বন্ডের থাকা ইলেকট্রনগুলোকে পাশের কার্বনে দিয়ে দিবে। আমরা পড়ছিলাম না, হাতের ইলেকট্রন কোনায়, কোনার ইলেকট্রন হাতে, মনে আছে? সো এখন আসো সামনে যাই আমরা। তো এখন দেখো রেজাল্টটা কি হয়েছে, রেজাল্টটা আমাদের দেখাইতে হবে না? ডাবল বন্ড অক্সিজেন, এই যে এই পাই বন্ডের ইলেকট্রনগুলো এই কোনায় আসা, এটা মাইনাস হয়ে গেছে না? কারণ মাইনাস দ্বারা দুইটা ইলেকট্রন বোঝাচ্ছে। এখন কি অবস্থায় আছে, এখানে দুইটা ইলেকট্রন দিচ্ছি। এখন আসেন সামনে যাই, সামনে যদি যাই আমরা, খেয়াল করো আবার কি ঘটবে, এই কোনার ইলেকট্রন হাতে, হাতের ইলেকট্রনটা কোনায় যাবে। সো যার ফলে রেজাল্টটা কি হচ্ছে ভাইয়া, রেজাল্টটা একটু ফোকাস করো, রেজাল্টটা কি হচ্ছে, এইখানে একটা বন্ড হয়ে যাচ্ছে। এই যে কোনার ইলেকট্রন এখানে আসে, এখানে একটা বন্ড, এই হাতের ইলেকট্রন কোনায় যাওয়া, এটা মাইনাস, আর এটা তো আগে থেকেই এরকম ছিল। আর ডাবল বন্ড অক্সিজেন, এগুলাকে আমরা করছি কিনা দেখো। রেজোনেন্স স্ট্রাকচার আমাদের পদে পদে লাগবে, বাসায় প্র্যাকটিস করবা। তারপরে দেখো কি হবে এইখানে, তো তোমাদের মনে শুধু প্রশ্ন তারপরে তো কি হয়েছে। হ্যাঁ, এই হাতের কোনার ইলেকট্রনটা হাতে গেছে, হাতের ইলেকট্রনটা কোনায় আসছে, তাই না? সো এটার ফলে রেজাল্টে কি হচ্ছে, এই ডাবল বন্ড তো আগে থেকে এইখানে ছিল, এই যে এই ইলেকট্রনটা এই হাতে চলে গেছে না, আর এই হাতের ইলেকট্রনটা এইখানে চলে গেছে, ডাবল বন্ড অক্সিজেন। সো দেখো তারপরে কি হচ্ছে, এই যে এইটা এইখানে যাবে, আর এই মাইনাসটা আবার আগের জায়গায় ফিরে যাবে। সো আমরা যদি দেখি কি হচ্ছে এইখানে, দেখো এই বন্ড, এই বন্ড, এই কোনার ইলেকট্রনটা হাতে আসে, এই বন্ড, আর এইখানে অক্সিজেন ডাবল বন্ড ছিল, এটা হাতের ইলেকট্রন কোনায় চলে গেছে। সো দেখো এখানে কি হয়েছে, এই যে এই ইলেকট্রনগুলা রেজোনেন্স হচ্ছে না, মানে অর্থাৎ রেজোনেন্সে পার্টিসিপেট করতেছে কিনা। এই যে ফিনক্সাইড আয়নের ইলেকট্রনগুলা, জাস্ট এইটুক বলো, রেজোনেন্সে পার্টিসিপেট করতেছে কিনা। আচ্ছা, হাদিকা ফেরদৌস বলছে ফেনল যদি গায়ে লাগে ভাইয়া তাহলে কি মানুষ মারা যায়? আচ্ছা, একটু আগে আমরা কি পড়ছি, ফেনল কি তীব্র অম্ল না অনেক দুর্বল অম্ল? বলো তো, ফেনল কি তীব্র অম্ল না খুবই দুর্বল অম্ল? বলো, দুর্বল। তো দুর্বল অম্ল তুমি খায় ফেলাইলেও একটু কিছু হবে না। আমরা অনেক সময় ল্যাবে যে দেয়, আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম ভার্সিটির ল্যাবে, তো ফার্স্ট ইয়ারে মনে আছে টাইট্রেশন করা লাগতো। টাইট্রেশন করছো তোমরা কলেজে, কলেজে টাইট্রেশন করছো? টাইট্রেশন, তো দেখা গেছে টাইট্রেশনে হচ্ছে আমরা মাঝে মাঝে, আমাদের তো টাইট্রেশনে দুর্বল অম্ল, দুর্বল ক্ষার, মানে অনেক ডাইলিউট গুলা দিত, হ্যাঁ, মানে ল্যাবে কাজ করার জন্য। তো পিপেট দিয়ে মুখ দিয়ে তুলতে হইতো, মানে অনেক সময় পিপেট ফিলার থাকতো না, মুখ দিয়ে তুলতে হইতো। কত যে সোডিয়াম হাইড্রোক্সাইড খাইছি ভাই, তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের টেস্ট বলে দিতে পারবো আমি, তোমার অ্যামোনিয়ার টেস্ট বলে দিতে পারবো, তোমার HCl এর টেস্ট বলে দিতে পারবো। সবগুলোর একটা ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট আছে, ঠিক আছে। সোডিয়াম হাইড্রোক্সাইডটা কি, তুমি যখন মুখে নিবা, একজন বলতেছে ভাই টেস্ট কেমন, হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইডটা তুমি যখন মুখে নিবা, মুখটা কেমন জানে, ওই যে কাঁচা কলা খাইছো কখনো, কাঁচা কলা, ঠিক আছে, একদম তো পাঞ্চা হয়ে যাবে, মনে হইব তোমার মুখে স্বাদহীন, ঠিক আছে। আর হচ্ছে মুখটা মনে হইব আঠা আঠা হয়ে গেছে, জীবনে মানে আর কিচ্ছু খাইতে পারবো না। এই হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের টেস্ট। আবার ল্যাবে গিয়ে কালকে থেকে খাওয়া শুরু করো না। HCl উইক না,
আমাদের ল্যাবে ডাইলিউট করে দিছে, উইক না তো, ডাইলিউট করে দেয়, লঘু করে দেয়, ঠিক আছে। ওকে, আসেন আসেন। সো এই রেজোনেন্সের কারণে কেন স্টেবল? ডিউ টু রেজোনেন্স। তো অন দ্য আদার হ্যান্ড ইথানলের দিকে যদি আমরা তাকাই, একটু স্যার মনোযোগ, গল্প তো অনেক করছে। ইথানল C2H5OH, ইথানল। সো ইথানলে আমি যদি অ্যাকোয়াস সলিউশনে দেই, এটা কি হবে? ইথক্সাইড আয়ন C2H5O প্লাস H প্লাস। এখন দেখো, ইথক্সাইড আয়নে কি কোনো রেজোনেন্স হয়? এই যে ফিনক্সাইডের মতো, ইথক্সাইড আয়নে কি কোনো রেজোনেন্স হয় এই ফিনক্সাইডের মতো? কোনো রেজোনেন্স কিন্তু হয় না, ঠিক আছে, কোনো রেজোনেন্স হয় না। সো এটা কি এতটা স্টেবল? ফিনক্সাইড আয়ন যতটা স্টেবল, এটা কি এতটা স্টেবল? এটা কিন্তু এতটা স্টেবল না। তো এটা কি করে? এই ইথক্সাইড আয়ন তৈরি হওয়ার সাথে সাথেই সে কি করে? আবার H প্লাসের সাথে যুক্ত হয়ে আবার ইথানল হয়ে যায়, একটা উভমুখী বিক্রিয়া হয়। বুঝতে পারছো? ইথানল অ্যাকোয়াস সলিউশনে হাইড্রোজেন আয়ন দেয়, বাট এই ইথক্সাইড আয়নটা স্টেবল হয় না। সে কি করে? সাথে সাথেই আবার জোড়া লেগে যায়, জোড়া লেগে আবার ইথানলে কনভার্ট হয়। আমাদের কিছু কিছু বন্ধু বান্ধব আছে না, যে কলেজে দেখা গেছে এর ব্রেকআপের গল্প তুমি মনে হয় আজ পর্যন্ত হচ্ছে 20 বার শুনছো। মানে আজকে ব্রেকআপ কালকে প্যাচ আপ, আজকে ব্রেকআপ কালকে প্যাচ আপ, এরকম হয় না? সো এই ইথানলের ঘটনাটা হচ্ছে এরকম, যে হচ্ছে এই ভাঙছে, ভাঙে সাথে সাথে আবার জোড়া লাগিয়ে গেছে। মানে এদের জীবনের কোনো ঠিক ঠিকানা নাই, মানে এক জায়গায় স্টিক থাকতে পারে না এরা। সো ইথানল অ্যাকোয়াস সলিউশনে কি হয়? ইথক্সাইড আয়ন আর হাইড্রোজেন আয়ন। ওকে, সো লিখছো? তো এখানে কি লিখবা? এইটাই লেস স্টেবল, এটা কম স্টেবল। কেন? কারণ নো রেজোনেন্স, কোনো রেজোনেন্স নাই, নো রেজোনেন্স, ঠিক আছে। লেস স্টেবল ডিউ টু নো রেজোনেন্স। ক্লিয়ার? ক্লিয়ার? তো সবার লেখা হয়েছে কিনা? তো এটা যদি পরীক্ষায় আসে, ফেনল অম্লধর্মী কিন্তু ইথানল নিরপেক্ষ কেন? পারবেন স্যার? পারবেন স্যার? সবাই একটু পারবেন? সবাই পারলে সবাই হাই ফাইভ, ফাইভ লেখেন। পারলে সবাই ফাইভ লেখো, হাই ফাইভ। মাশাল্লাহ। আসেন সামনে যাই। এখন আমরা কি পড়বো স্যার? খেয়াল করেন, এখন আমাদের টার্গেট কি? আমরা কি শিখলাম? ফেনল অম্লধর্মী, তাই না রে বাবা? সো ফেনল যেহেতু অম্লধর্মী, তাহলে একটা অ্যাসিড, অ্যাসিড কার সাথে বিক্রিয়া করবে রে বাবা? ফেনল অম্লধর্মী যেহেতু, এটা তো একটা অ্যাসিড, তাই না রে বাবা? এই অ্যাসিডটা কার সাথে বিক্রিয়া করবে? একটা ক্ষারের সাথে, ঠিক আছে, একটা ক্ষারের সাথে বিক্রিয়া করবে, বেইস। সো আমরা একটা জাতীয় বিক্রিয়া পড়বো, এটা অনেক কাজে লাগবে তোমার। ফেনল তাহলে কার সাথে বিক্রিয়া করবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। তুমি যদি হিট দাও তাহলে কি তৈরি হবে? দেখো, অ্যাসিড প্লাস ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করে? মনে আছে তোমার? অ্যাসিড প্লাস ক্ষার বিক্রিয়া করে লবণ প্লাস পানি তৈরি করে না বাবা? দেখো, অ্যাসিড প্লাস ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করে? সল্ট অ্যান্ড ওয়াটার, লবণ প্লাস পানি। সো এখন দেখো, এইখানে তোমার কাজ কি? প্রথমে পানি তৈরি করা। তো এইখান থেকে একটা হাইড্রোজেন নাও, আর এইখান থেকে OH নাও, কারণ হাইড্রোজেন প্লাস আকারে বের হয়ে যাবে, OH তো মাইনাস, প্লাস যাবে মাইনাসের কাছে, মাইনাস যাবে প্লাসের কাছে, দুইজন মিলে কি তৈরি করবে? নতুন এক ভালোবাসার বন্ধন তৈরি করবে। সো পানি তৈরি হবে। সো বাকি কি থাকে? ফিনেট, সোডিয়াম ফিনেট। দেখো, ONA, সোডিয়াম ফিনেট। সো কি তৈরি করবে? সোডিয়াম ফিনেট আর পানি, সোডিয়াম ফিনেট। ক্লিয়ার সবাই? সাথে কি তৈরি হচ্ছে? পানি তৈরি হচ্ছে। সেই জিনিসটা মাথায় থাকবে সবার, সবার একটু মাথায় থাকবে কিনা বলেন? সবার একটু মাথায় থাকবে। তা এখন তোমারে যদি বলা হয় ফেনলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের তো বিক্রিয়া করাইছো, তাই না?
ফেনলের সাথে সোডিয়াম কার্বনেটের বিক্রিয়া করো, তাহলে কি তৈরি হবে বলো? ফেনলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের তো বিক্রিয়া পড়ছো, ফেনলের সাথে সোডিয়াম কার্বনেটের বিক্রিয়া করো। হাদিকা ফেরদৌস ভাই একটু রিক্যাপ বলতেছি। ফেনল তো অম্লধর্মী, তাই সে ক্ষারের সাথে বিক্রিয়া করবে। ক্ষারটা কে রে বাবা? এখানে ক্ষারটা কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এখন একটা অ্যাসিড আর একটা বেস বা একটা অম্ল আর একটা ক্ষার বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে, ছোটবেলা থেকে পড়ে আসছি। সো এখানে কি আছে? হাইড্রোজেন। হাইড্রোজেন কি আকারে বের হয়ে যায়? অলওয়েজ দেখছো এইচ প্লাস আকারে বের হয়ে যায়, একটু আগে দেখছিলা। এই যে ফেনল অম্লধর্মী, তাই কি করে? এইচ প্লাস আকারে বের করে দেয়, তাই না রে? দেখো হাইড্রোজেনকে কি আকারে বের করে দেয়? এইচ প্লাস আকারে বের করে দেয়। সো এইচ প্লাসটা কারে গিয়ে ধরবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের OH মাইনাস রে। এইচ প্লাস আর OH মাইনাস মিলে কি তৈরি হবে? পানি তৈরি হবে। তো বাকি থাকে কি? অক্সিজেন আর সোডিয়াম, এরা মিলে কি হবে? সোডিয়াম ফিনেট তৈরি করবে। বুঝতে পারছেন স্যার? এখন দেখো সোডিয়াম কার্বনের সাথে কি তৈরি হবে, সবাই একটু বলো। পারছো কে কে বিক্রিয়াটা? এই পারো নাই? কত সোজা একটা বিক্রিয়া। আসেন কি তৈরি হবে আমরা যদি দেখি, খেয়াল করো। অক্সিজেন, এরা তো সোডিয়াম আসবেই, সোডিয়াম ফিনেট। আর হাইড্রোজেন গিয়ে কি করবে? কার্বনিক অ্যাসিড, তাই না? H2CO3। এটা পারলা না তোমরা? ঠিক আছে, কি তৈরি করবে? সোডিয়াম ফিনেট আর কার্বনিক অ্যাসিড। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ক্লিয়ার সবাই? সো একটু খেয়াল করো, এইটা অনেকে পরীক্ষার হলে লিখে দিয়ে আসবা, বাট এটা ভুল। ঠিক আছে, কেন ভুল? এখানে কোনো বিক্রিয়াই হবে না, নো রিয়াকশন, নো রিয়াকশন। কেন বিক্রিয়া হবে না ভাইয়া? কেন বিক্রিয়া হবে না? দেখো ফেনলের পিকে কত? পিকে 10। এখানে কি তৈরি হচ্ছে? কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিডের পিকে কত? 6.67। সো এটা থিওরিটিক্যালি পসিবল না, কারণ কোনো একটা দুর্বল অম্ল থেকে তুমি তীব্র অম্ল তৈরি করতে পারবে না। বুঝতে পারছো? সো এই জিনিসটা মাথায় রাখবা। এটা কি যখনই আসবে ফেনলের সাথে সোডিয়াম কার্বনেট, তো উত্তর কি? বিক্রিয়া হবে না। ঠিক আছে? এমডি তালহা, আমি পারছি, আমার নাম নেন না কেন? ও তালহা কন হে? যাক, তালহা মিষ্টি পাঠায় দিও। ওকে ভাই, অফলাইনের ব্রাঞ্চে কি আমরা উইকলি এক্সাম দিতে পারবো? ঠিক আছে, অফলাইনের ব্রাঞ্চে তোমাদের 25 ব্যাচ দিতে পারবা সামনে, তোমাদের যখন FRB তৈরি হবে তখন। ওকে, মুশফিকা রহমান, একটা গান শোনান ভাই। হ্যাঁ, এখন যে অবস্থায় আছো ভালো আছো, গানটা শুনলে যে জায়গাতে ছিলা স্টক করে পড়ে যাবা। ঠিক আছে, বলবা কি শুনলাম। ওকে রেডি? ক্লিয়ার? ক্লিয়ার? দেখো লেখা শেষ হয়েছে কিনা। তাহলে ফেনল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, বাট ফেনল কি বলো? ফেনল কি আবার সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করবে? কখনো করবে না। ঠিক আছে, সো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি করবে? সোডিয়াম ফিনেট। এটা তো বুঝাইলাম। সোডিয়াম কার্বনেটের সাথে কেন বিক্রিয়া করবে না? সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করলে এখানে কার্বনিক অ্যাসিড তৈরি হয়ে যায়। সো কার্বনিক অ্যাসিড হচ্ছে ফেনল থেকে শক্তিশালী অ্যাসিড। সো দুর্বল অম্ল থেকে শক্তিশালী অম্ল তৈরি করা পসিবল না থিওরিটিক্যালি। ওকে, আসেন সামনে যাই। তো দুইটা জিনিস গেল। এখন আসো, আমরা তো ফেনল নিয়ে অনেক কিছু জানলাম। এখন কি ফেনল কেমনে তৈরি করা হয় সেটা জানা লাগবে না? ফেনল কিভাবে কিভাবে তৈরি করি আমরা, এটা জানা লাগবে কিনা? ফেনলের প্রিপারেশন স্যার বলেন, ফেনলের প্রিপারেশন জানা লাগবে কিনা? রেডি? রেডি? সো নাম্বার 1, দেখো আমরা যদি আসি, বেনজিন
ডায়াজোনিয়াম লবণ থেকে। কোথা থেকে? বেনজিন ডায়াজোনিয়াম লবণ থেকে। কি তৈরি করবো আমরা? ফেনল তৈরি করব। কোথা থেকে? বেনজিন ডায়াজোনিয়াম সল্ট। খেয়াল করো, বেনজিন ডায়াজোনিয়াম লবণ থেকে আমরা কি তৈরি করব ভাইয়া? ফেনল তৈরি করব। এখন আসেন বেনজিন ডায়াজোনিয়াম সল্ট যদি দেখি, N2Cl, তাই না? এটাকে একটু ভাঙ্গায় লিখি, তাইলে তোমাদের জন্য ভালো হবে। N ট্রিপল বন্ড N, এখানে প্লাস যদি দেই, এখানে ক্লোরিন মাইনাস, N2Cl, মানে ডায়াজোনিয়াম লবণটাকেই আমরা ভেঙে লিখছি। খেয়াল করো, কাকে ভেঙে লিখছি? ডায়াজোনিয়াম লবণ, N2Cl। সো এটার নাম কি? বেনজিন ডায়াজোনিয়াম সল্ট লবণ। ওকে, বেনজিন ডায়াজোনিয়াম লবণ। ক্লিয়ার? লেখা হয়েছে সবার? বেনজিন ডায়াজোনিয়াম সল্ট। এখন আসো, এই বেনজিন ডায়াজোনিয়াম সল্টে আমি যদি পানি দেই, 48°C তাপমাত্রা দেই, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, দেখো পানি 48°C তাপমাত্রা, এই বিক্রিয়াটা তুমি অনেক পাবা, অনেক 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 বেশি পাবা। একটু খেয়াল করো, ঠিক আছে? অনেক 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 পাবা। তো এখন আসো আমরা কি করব? এখন কি করব? মনে রাখবা, এই বিক্রিয়ায় অলওয়েজ নাইট্রোজেন বের হয়ে যাবে। কি মনে রাখবা? এই বিক্রিয়ায় অলওয়েজ নাইট্রোজেন বের হয়ে যাবে। সো নাইট্রোজেন তৈরি হইল। সো এখানে ক্লোরাইড আছে, তাই না? ক্লোরাইড আছে। এই Cl মাইনাস কই যাবে? দেখো, পানিকে ভাঙলে তুমি H প্লাস আর OH মাইনাস পাবা, তাই না? পানিকে ভাঙলে HOH, তাই না? H প্লাস OH মাইনাস। সো এই Cl মাইনাসটা কাকে নিয়ে পালাবে বলো তো? H প্লাসটাকে নিয়ে পালাবে না, অর্থাৎ HCl। ক্লিয়ার এইটুক? দেখো, নাইট্রোজেন বের হয়ে গেল, অলওয়েজ মনে রাখবে এই বিক্রিয়ায় নাইট্রোজেন বের হয়ে যাবে। তারপর Cl মাইনাস, ভালোভাবে বুঝো, Cl মাইনাস এই হাইড্রোজেনকে নিয়ে HCl তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? বাকি থাকে কি? OH। OH মাইনাসটা কি? বেনজিনের মাথায় যুক্ত হয়ে যাবে। সেটা কি তৈরি হলো? ফেনল। বুঝছি আমরা সবাই? বুঝছি কিনা দেখেন, ডায়াজোনিয়াম লবণ, এই যে দেখো নাইট্রোজেন, অলওয়েজ নাইট্রোজেনটা বের হয়ে যাবে। তারপরে এই যে Cl মাইনাসটা, Cl মাইনাস কাকে নিয়ে? এই যে হাইড্রোজেন, পানি থেকে হাইড্রোজেনকে নিয়ে HCl তৈরি করবে। বাকি থাকে কি? এই OH। OH-টা এই বেনজিন বলয়ের মাথায় যুক্ত হয়ে যাবে। ক্লিয়ার হলে সবাই সি বলো। ক্লিয়ার হলে সবাই সি বলো। আর নাইট্রোজেনের স্ট্রাকচার তো আমরা সবাই জানি, N ট্রিপল বন্ড N, তাই না রে বাবা? নাইট্রোজেনের স্ট্রাকচার তো আমরা সবাই জানি। ক্লিয়ার? ওকে, ডান। এটা গেল প্রথম প্রিপারেশন ডায়াজোনিয়াম সল্ট থেকে, তাই না? কি মনে রাখতে হবে? পানি 40°C তাপমাত্রা। এখন আসো 2 নাম্বারটা, খুবই ইম্পর্টেন্ট, এটা বুয়েটের জন্য। সেটা হচ্ছে কিউমিন থেকে ফেনল। সো এখন তোমার মনে প্রশ্ন, ভাই কিউমিন কি জিনিস? এটাই তো চিনি না, তাই না? হোয়াট ইজ কিউমিন? তাই কি না? মাথায় প্রশ্ন জাগে না কিউমিন? তো আগে দেখো কিউমিন কিভাবে তৈরি করা যায়, এটা আমি তোমাদের পড়াই নাই এখনো। দেখো, বেনজিন থেকে, এটা খেয়াল করো, বেনজিন থেকে আমরা কিউমিন তৈরি করতে পারি। এটা অনেক ওয়ান কাইন্ড অফ ফিডেলক্রাফট অ্যালকাইলেশনও বলতে পারো তুমি। এটুক লেখছো? বেনজিনের সাথে কি লেখছো? প্রোপিন লেখছো কিনা স্যার বলেন? বেনজিনের সাথে প্রোপিন লেখছো কিনা? ইন প্রেজেন্স অফ, এটা ছিল H3PO4, নাম কি বলো তো? ফসফরিক অ্যাসিড, 250°C তাপমাত্রা। চিনো কিনা দেখো। তো ফিডেলক্রাফট অ্যালকাইলেশনটা একটু খেয়াল করো, ওয়ান কাইন্ড অফ ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। সো এটা কি? কার্বোক্যাটায়ন তৈরি হয় না? বলো, কার্বোক্যাটায়ন তৈরি হয় কিনা? স্যার একটু মনোযোগ দাও, লিখতে পারবা পরে, দেখো লেখার টাইম দিব, একটু মনোযোগ দাও। এই যে বেনজিনের এই হাইড্রোজেনটা গিয়ে এই ডাবল বন্ডে অ্যাটাক করবে, এই ডাবল বন্ডে, ঠিক আছে? কারণ বেনজিন তো H প্লাস আকারে বের করে দিবে। সো H প্লাসটা কোথায় গিয়ে অ্যাটাক করবে? এই ডাবল বন্ডে। এখন দেখো, এই ডাবল বন্ডে অ্যাটাক করলে এই কার্বনেও যুক্ত হইতে পারে, এই কার্বনেও যুক্ত হইতে পারে, ঠিক আছে? তোমরা মার্কনিকভ নিতে বসছিল না?
সো এখন দেখো CH3 CH2 CH3 ধরে নিলাম আমি এই যে এইখানের মনে করো আমার এই হাইড্রোজেনটা হ্যাঁ ঠিক আছে, খেয়াল করো, ধরো এই হাইড্রোজেনটা, খেয়াল করো এই হাইড্রোজেনটা আমার এই যে এই মাঝখানের কার্বনে যুক্ত হয়েছে। কোন কার্বনে? দেখো CH2 লিখছি, মাঝখানের কার্বনে কি একটা হাইড্রোজেন না ভাইয়া? CH, এখানে কি লিখছি ভাইয়া তাকাও, CH2 লিখছি, মানে কি এই মাঝখানের কার্বনে যুক্ত হয়েছে। সো মাঝখানের কার্বনে যুক্ত হইলে এই যে এই কার্বনটা কি কার্বোক্যাটায়ন, কারণ কি এখানে একটা হাইড্রোজেন কম আছে। সো এটা কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন সবাই একটু কমেন্ট করো, এটা বুঝছো কিনা, বুঝলে 1 বলো। আমি মাঝখানে কার্বনে যুক্ত করছি, আবার আমি এটাকে CH3 CH3 এই যে এই কার্বনেও যুক্ত করতে পারি, এই কার্বনে যুক্ত করলে CH3, তখন মাঝখানে কার্বনে কার্বোক্যাটায়নটা হবে, মানে যে কার্বনটায় হাইড্রোজেন কম। সো শুরুরটা কি 1 ডিগ্রি না, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর এটা কয় ডিগ্রি ভাইয়া? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। দেখো কার্বোক্যাটায়নের দুই পাশে দুইটা মিথাইল মূলক, আর এখানে পুরাটা একটা অ্যালকাইল মূলক, এখানে দুইটা অ্যালকাইল মূলক। বুঝছো কিনা, বুঝছো কিনা ভাইয়ারা বলো? দেখো এইখানে এই যে CH2 এটার সাথে পুরাটা একটা অ্যালকাইল মূলক, এই কারণে 1 ডিগ্রি লিখছি ভাইয়া। আর এই যে CH মূলক দেখছো, এইখানে একটা CH3, এইখানে একটা CH3, এটা কি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাই না বাবা? বুঝছো কিনা? বুঝলে ইয়েস লেখো, বুঝলে ইয়েস লেখো। তা এখন আসো, এটা প্রভাবক হিসেবে কাজ করে ফসফরিক অ্যাসিডটা। তো এখানে কি তৈরি হবে? এইখানে কিউমিন তৈরি হবে। তো কোনটা বেশি স্টেবল বলো? 1 ডিগ্রি না 2 ডিগ্রি? বলো কোনটা বেশি স্টেবল, সবাই বলো। 1 ডিগ্রি বেশি স্টেবল না 2 ডিগ্রি বেশি স্টেবল? 1 ডিগ্রি বেশি স্টেবল না 2 ডিগ্রি বেশি স্টেবল? তোমরা না এসে বলবা 2 ডিগ্রি বেশি স্টেবল। তাহলে এখানে কি তৈরি হবে? দেখো CH3 CH3, এই যে কম্পাউন্ডটা তৈরি হইলো এটাকেই বলা হয় কি? এটাকেই বলা হয় হচ্ছে কিউমিন। কিউমিনটা কি আমরা বলি হচ্ছে আইসোপ্রোপাইল বেনজিন, আরেকটা নামও আছে আইসোপ্রোপাইল বেনজিন, ZENE, আইসোপ্রোপাইল বেনজিন। কিউমিনের আরেকটা নাম আছে কি? আইসোপ্রোপাইল বেনজিন। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? বুঝছো কিনা কিউমিন জিনিসটা কি? বুঝছো কিনা কিউমিন জিনিসটা কি? ওকে, তো কিউমিন কিভাবে তৈরি হয় সেটাও আমরা দেখছি। এখন আসো এই কিউমিন থেকে আমরা কিভাবে ফেনল তৈরি করি, ঠিক আছে? এটাই তো আমাদের টার্গেট। তো কিউমিনের সংকেতটা জানা বেশি ইম্পর্ট্যান্ট। সো এখন কিউমিনকে, ও আরেকটা জিনিস মাথায় রেখে, এখানে 30 ATM চাপও লাগে, এটা লিখে দিও। হ্যাঁ, ধরো CH3 এটা তো কিউমিন, কারো কোনো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ আছে এটা যে কিউমিন? বলেন, কারো কোনো সন্দেহ আছে এটা যে কিউমিন? তো এইটা মনে রাখবা, অক্সিজেনের উপস্থিতিতে আমি কি করব, এখানে 130 ডিগ্রি সেলসিয়াসে হিট করব। তাহলে এই যে এইখানে একটু বুঝো, এইখানে তৈরি হবে হচ্ছে কিউমিন হাইড্রোপারক্সাইড। অক্সিজেন দিয়ে জারণ করলে এখানে কি তৈরি হবে? কিউমিন হাইড্রোপারক্সাইড। এখানে তো CH3 আছে, এখানে CH3 আছে, এখানে কি হবে? OH। বুঝতে পারছো এটাকে কি বলা হয়? কিউমিন হাইড্রোপারক্সাইড। জাস্ট একটু মনে রাখবা, এটার মেকানিজম অনেক ঝামেলার, মেকানিজম লাগবে না। কিউমিন হাইড্রোপারক্সাইড, কিছু জিনিস মনে রাখলেই হয়। কিউমিন হাইড্রোপারক্সাইড, ক্লিয়ার? এটা কি তৈরি হবে? কিউমিন হাইড্রোপারক্সাইড। এখন আসো, এরপরে তুমি যদি সালফিউরিক অ্যাসিড দাও,
সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড কি হিসেবে কাজ করে? H2SO4। তোমরা বলো সালফিউরিক অ্যাসিড কি হিসেবে কাজ করে, সবাই একটু বলো। সো সালফিউরিক অ্যাসিড দিলে এইখান থেকে কি হবে, এই যে একটা কিটোন বের হয়ে যাবে, যদিও নিরোধক হিসেবে কাজ করে। সো এইখান থেকে কি হবে, এই যে CH3 C ডাবল বন্ড ও CH3 এই অংশটা বের হয়ে যাবে, অর্থাৎ একটা প্রোপানন তৈরি হবে। কি তৈরি হবে? প্রোপানন। আর বাকি অংশ কি হবে? ফেনল তৈরি হবে, ফেনল। সো এইটা বিক্রিয়াটা এত ইম্পর্টেন্ট না, এইখানে জাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কিউমিনটা। কিউমিন প্রিপারেশনটা বেশি আসে, কিউমিন প্রস্তুতি বেশি আসে, বুঝা গেছে? কিউমিন প্রস্তুতি বেশি আসে, বাট কিউমিন থেকে ফেনল মাঝে মাঝে আসে, মাঝে মাঝে মানে বিভিন্ন রূপান্তরের ক্ষেত্রে। ধরো হচ্ছে তোমার হচ্ছে কিউমিন দেওয়া আছে, হ্যাঁ কিউমিন দেওয়া আছে, কিউমিন থেকে তুমি ফেনলে যাবা, ফেনল থেকে বেনজিন, মানে তোমাকে যদি কখনো বলে কিউমিন থেকে বেনজিন প্রস্তুত করো, এই ধরনের বিক্রিয়াগুলাই আসে। তো তুমি পারবা না? তোমাকে যদি কখনো বলে কিউমিন থেকে বেনজিন তৈরি করো, পারবা কি না? ওকে, বলো তো। ওকে, পারবেন কি না? ধরো তোমাকে বললো কিউমিন থেকে বেনজিন, তো তুমি কি করবা? অনায়াসে দেখো একটা কিউমিন লিখবা, তাই না? এই প্রশ্নটা বেশি আসে। CH এইভাবে দিয়ে দিবে পরীক্ষা হলে, CH3 বা CH3 কিউমিন। তো তুমি জানো অক্সিজেন 130°C তাপমাত্রা, ঠিক আছে? তারপর যে সালফিউরিক অ্যাসিড একবারে দিয়ে দিলা সব, তো তোমার কি হইলো? ফেনল তৈরি হইলো। মানে মাঝখানে স্টেপ দেখানোই লাগলো না। ফেনলে তুমি জিঙ্ক দিলা, তাহলে তোমার কি তৈরি হইলো ভাইয়া? জিঙ্ক দিয়ে হিট করলা, রিফ্লেক্স করলা, বেনজিন তৈরি হইলো। বুঝা গেছে? বুঝা গেছে ব্যাপারটা? মানে কোন জায়গা থেকে কোন জায়গায় তোমারে নিয়ে যাবে, ঠিক আছে? আবার তোমাকে ধরো এইখানে তুমি একটা সিকিউতে প্রোপিন তৈরি করলা, CH3 CH ডাবল বন্ড CH3। এখন তোমার যদি বলে প্রোপিন থেকে তুমি বেনজিন তৈরি করো, তো দেখো তুমি তো ইথাইন থেকে বেনজিন তৈরি করছো, তাই না? ইথেন থেকে। এখন তোমার বলে দিল প্রোপিন থেকে বেনজিন তৈরি করো, তো তুমি কি করলা? এটা বেনজিনের উপস্থিতিতে, ঠিক আছে, তো তুমি কি করলা? H3PO4, ঠিক আছে, সাথে হিট দিয়ে দিলাস কিছু 230°C তাপমাত্রা, 100 কত জানি তাপমাত্রাটা 250°। আচ্ছা, তুমি 250°C তাপমাত্রা দিলা আর 30 ATM চাপ দিলা, বুঝে গেছে? এইভাবে ঘুরাবে পেঁচাবে মাঝে মাঝে তোমারে। সো তুমি যেন মানে ঘোরানো পেছানোর মার পেছে যেন না আটকায় যাও, এই কারণে এইভাবে জিনিসগুলো পড়ানো। তো আমরা বিভিন্ন জিনিস দেখবো, একটা থেকে কিভাবে আরেকটা শিফট হওয়া যায়। আমরা আরেকটু যাই আগাই, বিক্রিয়াগুলো আরেকটু দেখি, তারপরে শিফটিং বা রূপান্তরের ক্লাস করব। ওকে, দেখবে এইখান থেকে কই কই চলে যাচ্ছি আমরা। ক্লিয়ার এইটুক? এই প্রিপারেশনটা বলেন তো, এই পর্যন্ত ক্লিয়ার? লেখা হয়েছে সবার? লেখা হইলে বলো ভাইয়াকে, লেখা হইলে বলো। ওকে ডান। পরেরটা, এটা লেখা হয়েছে সবার? এটা লেখা হয়েছে? সবাই একটু বইলো ভাইয়াকে লেখা হয়েছে কিনা। এখন আসেন সামনে যাই। আরেকটা প্রস্তুতি আছে, ফেনলের 3টা প্রস্তুতি আছে। আরেকটা হচ্ছে ডাউ পদ্ধতি, এটা সিকিউতে আসে প্রায়। ডাউ পদ্ধতি, কোন পদ্ধতি? ডাউ পদ্ধতি। এটা অনেক সহজ, ঠিক আছে? দেখো ক্লোরোবেনজিন চিনো তো তোমরা? ক্লোরোবেনজিন, ঠিক আছে? ক্লোরোবেনজিনকে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা ট্রিট করি, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হিট দেই, তো এখানে কি তৈরি হবে জানো? ক্লোরিন তো Cl মাইনাস আকারে বের হয়ে যাবে, তাই না? সো সে কি করবে? এইখান থেকে H প্লাসকে নিয়ে যাবে, অর্থাৎ HCl তৈরি করবে।
সো বাদ বাকি ONA সোডিয়াম ফিনেট এখানে যুক্ত হয়ে যাবে, মানে কি তৈরি করবে? সোডিয়াম ফিনেট। একটু খেয়াল করো, ক্লোরিন কি করবে? হাইড্রোজেনকে নিয়ে চলে যাবে HCl, তো কি তৈরি হবে? সোডিয়াম ফিনেট। এখন খেয়াল করো, এই যে সোডিয়াম ফিনেট, এই HClটা নিচে লিখি আমি। এই সোডিয়াম ফিনেটে, ঠিক আছে, সোডিয়াম ফিনেটে তুমি কি দিলে ফেনল তৈরি হবে বলো তো? তুমি যদি HCl দিয়ে দাও, খেয়াল করো, HCl দিয়ে দাও, তাহলে তোমার কি হবে? সোডিয়াম ক্লোরাইড আকারে বের হয়ে যাবে, সোডিয়াম ক্লোরাইড NaCl। আর এই হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে OH ফেনল তৈরি করবে। বুঝা গেছে? সো এই পদ্ধতিটার নাম কি? ডাও পদ্ধতি। একদম সহজ জিনিস, কঠিন বলতে কিছু নেই। ডাও পদ্ধতি পারা যাবে? ডাও পদ্ধতি দেখেন পারবেন কিনা, সবাই তুলে নাও। সহজ জিনিস। ডাও পদ্ধতিতে দেখো, এটা সহজ না, পরীক্ষায় আসে বেশি, এটা ভুলও করে বেশি স্টুডেন্টরা। মানে প্রথমটা দেখো, ক্লোরোবেনজিন থেকে আমরা কি করছি? সোডিয়াম ফিনেট তৈরি করছি। আমরা আবার ফেনলের সাথে আরেকটা বিক্রিয়া করছি না, সোডিয়াম হাইড্রোক্সাইডে? খেয়াল করো, একটু আগে একটা পড়ছি না, ফেনলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা বিক্রিয়া পড়ছে, ওইখানেও কি তৈরি হয়? সোডিয়াম ফিনেট তৈরি হয়। সো এই দুইটা জায়গায় স্টুডেন্টরা ভুল করে বেশি। বুঝা গেছে আমার কথাটা? এই দুইটা জায়গায় সবাই ভুল করে বেশি। সেই ভুলগুলো আমরা করব না, ওকে? এই ভুলগুলো আমরা করব না। ডান? তোলা দান। এখন দেখো, আমরা কি পড়লাম? আমরা ফেনল প্রস্তুতির 3টা বিক্রিয়া পড়লাম। খেয়াল করো, ফেনল প্রস্তুতির কয়টা বিক্রিয়া পড়লাম? 3টা। ওকে, এখন আসো, ফার্স্ট অফ অল আমরা কই থেকে কই আসছি বলেন তো? প্রথমটা আমরা পড়ছি হচ্ছে, প্রথমটা কি পড়ছিলাম বলেন? একেবারে প্রথমটা কোন জায়গা থেকে ফেনলে আসছিলাম বলো? আরে বাট ভাই যে বললো সিকিউতে বেশি আসে, আরে পড়াইতে ঠিক আছে, প্রত্যেক বছর তো পড়াইয়া দেই, ঠিক আছে, প্রত্যেক বছর তো পড়াইয়া দেই, এই কারণে বলছি সিকিউতে বেশি আসে। যখন ফুল সিলেবাস ছিল তখন সিকিউতে বেশি আসতো। এখন আসো, খেয়াল করো, প্রথমটা কি ছিল স্যার? ডায়াজোনিয়াম লবণ থেকে। ডায়াজোনিয়াম লবণে কি দিবা? পানি দিবা, 40°C তাপমাত্রা দিবা, কি তৈরি হবে? তোমার ফেনল তৈরি হবে। তারপরেরটা আমরা কি পড়ছি? কিউমিন থেকে, তাই না? কিউমিনে কি দিছিলাম আমরা বলতো? কিউমিনে প্রথমে কিউমিন হাইড্রোপারক্সাইড তৈরি হবে 130°C তাপমাত্রা দিলে। এইখানে CH3, এইখানে CH3, এইখানে OH। তারপরে সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট দিলে, ঠিক আছে, H2SO4 দিয়ে আমি যদি হিট দেই, তাহলে কি তৈরি হবে? তোমার ফেনল তৈরি হবে। তারপরে দেখো আমরা কি পড়লাম? ডাও পদ্ধতি। ডাও পদ্ধতিতে কি? খেয়াল করো, আমি ক্লোরোবেনজিন নিলাম, ক্লোরোবেনজিন নিয়ে সেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, আমার সোডিয়াম ফিনেট তৈরি হইল, সোডিয়াম ফিনেটে আমি HCl দিয়ে দিলাম, ফেনল তৈরি হইল। ক্লিয়ার সবাই? ফেনলের 3টা প্রিপারেশন মনে থাকবে? ফেনলের 3টা প্রিপারেশন মনে থাকবে সবার? সবাই একটু ভাইকে বলো 3টা প্রিপারেশন মনে থাকবে কিনা? সো প্র্যাকটিস করতে হবে, লিখবা, এরকম বারবার লিখবা, খাতায় যত লিখবা তত মনে থাকবে। এখন আসো রিঅ্যাকশন অফ ফেনল। রিঅ্যাকশন অফ ফেনল। সো আজকে শুরু করবো হচ্ছে ফেনলের নাইট্রেশন দিয়ে। এই নাইট্রেশন নিয়েই বুয়েটে, সিকে রুয়েটে অনেক পেঁচায়। সো একটু খেয়াল করো, ফেনলের যদি আমি ফেনলের আমি নাইট্রেশন করব, আমি যদি ডায়ালিউট নাইট্রিক অ্যাসিড দিই আর ডায়ালিউট সালফিউরিক অ্যাসিড দিই, তাহলে কি তৈরি হবে বলো তো? কি তৈরি হবে?
হয় অর্থনাইট্রোফেনল তৈরি হবে, আরেকটা কি তৈরি হবে, প্যারানাইট্রোফেনল, তাই না? মনে আছে তোমাদের? আচ্ছা, একটু খেয়াল করো, আমি যদি ফেনলে কনসেন্ট্রেটেড, বুঝো, আর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দেই, এখন কি তৈরি হবে বলো তো? কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড আর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দেই, কি তৈরি হবে স্যার বলেন? কি তৈরি হবে সবাই একটু বলো। টু ফোর সিক্স ট্রাইনাইট্রোফেনল, ফেনল 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, এটাকে বলা হয় পিক্রিক অ্যাসিড। এটাকে কি বলা হয়? পিক্রিক অ্যাসিডও বলা হয়, ঠিক আছে? এটাকে পিক্রিক অ্যাসিডও বলা হয়। তাহলে দুইটা জিনিস শিখলাম আমরা, হ্যাঁ? অর্থাৎ একটা হচ্ছে অর্থনাইট্রোফেনল আর একটা কি, প্যারানাইট্রোফেনল। আচ্ছা, এখন তোমাকে যদি বলা হয়, লেটস সে ধরো ফেনলই আছে, এইখানে দিয়ে দিল সোডিয়াম নাইট্রেট, দেখো পেঁচায় পেঁচায় প্রশ্ন আসে, আর ডায়ালিউট সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? সোডিয়াম নাইট্রেট আর ডায়ালিউট সালফিউরিক অ্যাসিড কি তৈরি হবে বলো তো? তোমাকে যদি এরকম বলে দেয় সোডিয়াম নাইট্রাইট আর ডায়ালিউট সালফিউরিক অ্যাসিড, কি তৈরি হবে ভাইয়া? ভাইয়াকে একটু বলো। তোমাকে এইভাবেও পরীক্ষার হলে দিয়ে দিতে পারে, সোডিয়াম নাইট্রাইট আর ডায়ালিউট সালফিউরিক অ্যাসিড। 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, একটু খেয়াল করো, টোলোইন না, 2,4,6 ট্রাইনাইট্রো ফেনল, ক্লিয়ার? 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, মাথায় ঢুকছে ভাইয়া? মাথায় ঢুকছে? ভাইয়াকে বইলো। এখন আসো, ফেনল, সোডিয়াম নাইট্রেট আর ডায়ালিউট সালফিউরিক অ্যাসিড আছে, কি তৈরি হবে? তো একটা জিনিস মাথায় দেই, এই যে এইখানে মনে রাখবা সোডিয়াম নাইট্রাইট NaNO3 প্লাস সালফিউরিক অ্যাসিড ডায়ালিউট, যেহেতু এরা মিলে কি তৈরি করে, নাইট্রিক অ্যাসিড তৈরি করে, ঠিক আছে? এরা কি করে, নাইট্রিক অ্যাসিড তৈরি করে। সো এই সোডিয়াম নাইট্রেট আর ডায়ালিউট সালফিউরিক অ্যাসিড থাকলে মনে রাখবে এখানে কি হবে, ডায়ালিউট নাইট্রিক অ্যাসিডই আছে। তো এটা কি হবে, অর্থনাইট্রোফেনল, অর্থনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনল, তাই না? ওই আগেরটার মতোই। এভাবে কিন্তু পেঁচায় পেঁচায় দিবে পরীক্ষায়, পরীক্ষায় কিন্তু এইভাবে পেঁচায় পেঁচায় দিবে। সো কনফিউজড হবা তোমরা? বলো। সোডিয়াম নাইট্রেট আর ডায়ালিউট সালফিউরিক অ্যাসিড মিলে কি করে, নাইট্রিক অ্যাসিড তৈরি করে। সো প্যাচ লাগবে পরীক্ষার হলে? বলো, প্যাচ লাগবে কিনা? ধরো আরেকটা দিল, আরেকটা দিল, এটা লেটস সে এটা ফেনল, এইখানে দেওয়া আছে সোডিয়াম নাইট্রাস, ঠিক আছে? NaNO2, বুঝছো? কি দেওয়া আছে, সোডিয়াম নাইট্রাস আর HCl দেওয়া আছে। সোডিয়াম নাইট্রাস না, ধরো হচ্ছে এইখানে HNO2 দেওয়া আছে, নাইট্রাস অ্যাসিড। কি দেওয়া আছে, ধরো HNO2 নাইট্রাস অ্যাসিড আর HCl দেওয়া আছে। কি দেওয়া আছে, নাইট্রাস অ্যাসিড আর HCl। আর জীবন 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 জীবন, নাইট্রাস অ্যাসিড না, সোডিয়াম নাইট্রাসই দেওয়া আছে, ঠিক আছে? সোডিয়াম নাইট্রাস আর HCl। সোডিয়াম নাইট্রাইট আর HCl দেওয়া আছে, কি তৈরি হবে বলো তো? জানা আছে কিছু? খেয়াল করো,
এই যে NaNO2 সোডিয়াম নাইট্রাইট আর HCl, এই দুইটা মিলে কি করে জানো? HNO2 তৈরি করে, নাইট্রাস অ্যাসিড। কি তৈরি করে? HNO2 প্লাস সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। ভালোভাবে বুঝছো, সোডিয়াম নাইট্রেট আর HCl এরা মিলে কি করে? নাইট্রাস অ্যাসিড আর HCl তৈরি করে। এখন নাইট্রাস অ্যাসিডে দেখো, নাইট্রাস অ্যাসিডকে ভাঙলে আমরা কি পাই? OH আর NO পাই, ঠিক আছে? HNO2 অর্থাৎ OH অংশ পাই আর একটা NO অংশ পাই। এখন দেখো এইখান থেকে বেনজেনের কি আছে? হাইড্রোজেন আছে না? এই হাইড্রোজেনটা OH এর সাথে মিলে চলে যাবে না পানি আকারে? তাহলে কোন অংশটা গিয়ে যুক্ত হবে? নাইট্রোস অংশ। অর্থাৎ এটা তৈরি করে অর্থ নাইট্রোসোফেনল। ভালোভাবে বুঝো, অর্থ নাইট্রোসোফেনল আর প্যারা নাইট্রোসোফেনল। কি? প্যারা নাইট্রোসোফেনল। বুঝা গেছে ভাইয়ের কথাটা? এটা কি তৈরি করে? অর্থ নাইট্রোসোফেনল আর প্যারা নাইট্রোসোফেনল। এটা কঠিন কঠিন লাগতেছে তাই না ভাই? আরেকবার রিক্যাপ করে দিব, টেনশন করার কিছু কারণ নেই। সো এই যে ফেনলের নাইট্রেশন বিভিন্নভাবে আসে অ্যাডমিশন টেস্টে, বিভিন্নভাবে আসে, বিভিন্নভাবে। ওকে ওকে। সো আরেকটা জিনিস মাথায় রাখবা, এই যে নাইট্রাস অ্যাসিড যেটা আছে, এই নাইট্রাস অ্যাসিড কি ল্যাবে সরাসরি পাওয়া যায়? ভাইকে বইলো, এটা কি ল্যাবে সরাসরি পাওয়া যায়? পাওয়া যায় না, ঠিক আছে? কারণ এই নাইট্রাস অ্যাসিড বায়ুর অক্সিজেনের সাথে মিলে নাইট্রিক অ্যাসিড তৈরি করে ফেলে। তো এটা নাইট্রাস অ্যাসিড ল্যাবে সরাসরি পাওয়া যায় না, এই জিনিসটা একটু মাথায় রাখো। তো এখন আসো আমরা শুরু থেকে এই যে চারটা জিনিস আমরা আরেকবার একটু রিক্যাপ করি। তোমরা রেডি? নাম্বার 1, খেয়াল করো। নাম্বার 1, ফেনল যদি থাকে আমাদের ডায়ালিউট নাইট্রিক অ্যাসিড HNO3 ডায়ালিউট সালফিউরিক অ্যাসিড H2SO4, কি তৈরি হবে? অর্থ নাইট্রোফেনল আর প্যারা নাইট্রোফেনল। অর্থ পজিশনে নাইট্রোমূলক, কারণ ফেনল তো অর্থ প্যারা নির্দেশক, এটুক নিয়ে তো কারো কোনো সন্দেহ নাই। প্যারা নাইট্রোফেনল। আচ্ছা ধরো ফেনল, সোডিয়াম নাইট্রাইট আছে NaNO3, ভালোভাবে বুঝছো, NaNO3 সোডিয়াম নাইট্রাইট আর ডায়ালিউট সালফিউরিক অ্যাসিড, এই দুইটা মিলে কি করে? নাইট্রিক অ্যাসিড তৈরি করে, তাই না? সো এটাও কি হবে? সেম, অর্থ নাইট্রোফেনল প্যারা নাইট্রোফেনল, তাই না? অর্থ প্যারা নির্দেশক যেহেতু। তারপরে দেখো ফেনল যদি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড থাকে আর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, ভালোভাবে বুঝো, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, ভালোভাবে বুঝো, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, তাহলে কি হবে? পিক্রিক অ্যাসিড 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। অর্থ পজিশনে নাইট্রোমূলক, প্যারা পজিশনে নাইট্রোমূলক, আবার অর্থ পজিশনে নাইট্রোমূলক, 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। আবার খেয়াল করো, ফেনল আমাদের যদি এইখানে NaNO2 সোডিয়াম নাইট্রাস আর HCl থাকে, এরা মিলে কি করে? এই দুইজন মিলে কি তৈরি করে? নাইট্রাস অ্যাসিড HNO2 তৈরি করে। নাইট্রাস অ্যাসিড হইলে এখানে কি হবে? অর্থ নাইট্রোসোফেনল আরেকটা কি তৈরি হবে? প্যারা নাইট্রোসোফেনল। অর্থ নাইট্রোসোফেনল আরেকটা প্যারা নাইট্রোসোফেনল। ক্লিয়ার? এই চারটা জিনিস, কারো কোনো কনফিউশন লাগবে? দেখো এই চারটা জিনিস, আর কোনো কনফিউশন লাগবে? ভাইয়া কিন্তু আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। সো পরীক্ষার হলে কারো কোনো ভুল হবে? এগুলো কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে, পরীক্ষায় অনেক স্টুডেন্ট ভুল করে। এটা কি ভুল হবে তোমাদের? আর যদি আসে আর ভুল হবে ভাইয়াকে বইলো। ক্লিয়ার সবাই? ভাইয়াকে বইলো ক্লিয়ার কিনা। ওকে, এখন আসো
প্রশ্ন হচ্ছে এই যে পিক্রিক অ্যাসিড তৈরি হইলো, সো এটা ল্যাবেই তৈরি করা হয়, এটা ল্যাবে তৈরি করা যায়। এখন কোনো কিছু কি ল্যাবেই সীমাবদ্ধ? এটা তো বাণিজ্যিকীকরণও করতে হয়, তো এটা কিন্তু বাণিজ্যিক পদ্ধতি না। এটা কি বাণিজ্যিক পদ্ধতি না, এই জিনিসটা একটু মাথায় রেখো। এটা কি বাণিজ্যিক পদ্ধতি না। তো পরীক্ষায় যদি বলে বাণিজ্যিক পদ্ধতিতে পিক্রিক অ্যাসিড তৈরি করো, মানে ইন্ডাস্ট্রিতে কিভাবে পিক্রিক অ্যাসিড তৈরি করা হয় তোমার যদি বলে, ওকে, তখন কি করবা বলেন তো স্যার? ইন্ডাস্ট্রিতে যদি পিক্রিক অ্যাসিড তৈরি করতে বলে তখন কি করব আমরা? সো আসেন কিভাবে। তোমাদের মাথায় আজকে বনবন করতেছে ভাই, হ্যাঁ, এক নাইট্রেশনেরই এত কিছু পড়াচ্ছেন। লেখছো সবাই বাণিজ্যিক পদ্ধতিতে। এখন তোমার মনে কিন্তু একটা প্রশ্ন জাগতে পারে, ভাই এটা কেন বাণিজ্যিক পদ্ধতিতে ব্যবহার করা যাবে না? মনে একটা প্রশ্ন জাগতে পারে না মাথার ভিতরে? ঠিক আছে, বলো, তোমার কাছে প্রশ্ন জাগতে পারে না ভাই এটা কেন বাণিজ্যিক পদ্ধতিতে, ঠিক আছে, প্রস্তুত করা যাবে না? প্রশ্ন জাগে না মনে? জাগে কিনা ভাইয়া বলো? অবশ্যই জাগে, ঠিক আছে। সো এটা বাণিজ্যিক পদ্ধতিতে কেন প্রস্তুত করা যাবে না? কারণ এই যে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, এটা কি করে, ফেনলকে জারিত করে ফেলে। অর্থাৎ ফেনলকে যখন জারণ করে ফেলবে, এটা যখন ফেনলকে জারিত করে ফেলবে তখন ফেনলের পরিমাণ কি তোমার ওয়াস্ট হয়ে যাবে না? অনেক ফেনল জারিত হয়ে ওয়াস্ট হয়ে যাবে না? সো ইন্ডাস্ট্রি মানে যখন তুমি লার্জ স্কেলে কোনো কিছু চিন্তা করবা, একটা বিশাল স্কেলে কোনো কিছু তৈরি করবা, তো তখন কি তোমার এইগুলা চিন্তা করলে হবে যে আমার ফেনল খরচ গেলে যাক, ফেনল অপচয় হইলে হোক, কোনো সমস্যা নাই। তখন কিন্তু সব কিছু তোমার মাথায় রাখতে হবে, একটা টাকার প্রোডাক্টও তোমার মাথায় নিয়ে কাজ করতে হবে, নাইলে কিন্তু তুমি লার্জ স্কেলে কখনোই সাকসেসফুল হইতে পারবা না। সো এই কারণে আমরা কি করি বলি হচ্ছে, লিখে ফেলো, নাইট্রিক অ্যাসিড ফেনলকে জারিত করে ফেলে। নাইট্রিক অ্যাসিড ফেনলকে জারিত করে ফেলে, তাই বাণিজ্যিকভাবে এটি ব্যবহার করা হয় না। এই পদ্ধতিতে প্রস্তুত করা হয় না। পিক্রিক অ্যাসিড প্রস্তুত করা হয় না। ক্লিয়ার? তাই বাণিজ্যিকভাবে এই পদ্ধতিতে পিক্রিক অ্যাসিড প্রস্তুত করা হয় না। ক্লিয়ার কি না? ক্লিয়ার? ডান? সো এখন আসেন সো বাণিজ্যিকভাবে আমরা কিভাবে প্রস্তুত করব, তাই না? সো বাণিজ্যিকভাবে আমরা কিভাবে প্রস্তুত করব? বাণিজ্যিকভাবে পিক্রিক অ্যাসিড প্রস্তুতি খেয়াল করো। সো আমরা কি করব, ফার্স্ট অফ অল ক্লোরোবেনজিন নিয়ে নিব। তো ক্লোরোবেনজিনকে আমরা ডায়ালিউট নাইট্রিক অ্যাসিড, সাথে কি করব, ডায়ালিউট সালফিউরিক অ্যাসিড দিয়ে বিক্রিয়া করাবো। সো স্বভাবতই কি তৈরি হবে, অর্থ পজিশনে নাইট্রোমূলক, প্যারা পজিশনে নাইট্রোমূলক যুক্ত হবে, তাই না? অর্থ নাইট্রো ক্লোরোবেনজিন, প্যারা নাইট্রো। এটাকে আমরা কি করব, আবার ফার্দার নাইট্রেশন করব কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আর কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিয়ে। কি, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আর কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিয়ে। তো ফার্দার যদি আমি নাইট্রেশন করি তাহলে একই সাথে দুইটা কি হবে, অর্থ পজিশনে নাইট্রোমূলক, প্যারা পজিশনে নাইট্রোমূলক যুক্ত হয়ে যাবে। এখন একটু খেয়াল করো, আমি যদি এই যে ক্লোরোবেনজিনকে, একটু খেয়াল করো, ক্লোরোবেনজিন থেকে আমি ফেনল তৈরি করছি না? কিভাবে তৈরি করছি? সোডিয়াম
হাইড্রোক্সাইড দিছি, তাই না? একটু খেয়াল করো, সোডিয়াম হাইড্রোক্সাইড দিছি, পরবর্তীতে যদি পানি দেই তাহলে কি তৈরি হয়ে যাবে? ফেনল তৈরি হয়ে যাবে এটা। সো অর্থোপ্যারা নাইট্রোফেনল, তাই না? 2,4-ডাইনাইট্রোফেনল তৈরি হয়েছে। এটাকে এখন নাইট্রেশন করি আমি, ঠিক আছে? এটাকে নাইট্রেশন করি, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। এটাকে এখন যদি নাইট্রেশন করি আমরা 2,4,6-ট্রাইনাইট্রোফেনল। সো এটা হচ্ছে বাণিজ্যিক পদ্ধতি। তো যার ফলে কি হয়েছে, এখানে দেখো নাইট্রিক অ্যাসিড কিন্তু ডিরেক্ট ফেনলকে আলাদা হিসেবে পাই নাই। ফেনলকে আলাদা হিসেবে না পাওয়ার ফলে সে কি করছে, ফেনলকে জারিত করতে পারে নাই, কারণ নাইট্রিক অ্যাসিড যখন পাইছে 2,4-ডাইনাইট্রোফেনল আকারে পাইছে। শুধু যদি একা ফেনলকে পাইতো তাহলে কিন্তু ফেনলকে জারণ করে ফেলতো। সো আমরা যদি আসি, এটা কি ক্লোরোবেনজিনকে আমি নাইট্রেশন করছি অর্থোনাইট্রোক্লোরোবেনজিন, প্যারানাইট্রোক্লোরোবেনজিন। এটাকে ফার্দার নাইট্রেশন করছি 2,4-ডাইনাইট্রোক্লোরোবেনজিন। 2,4-ডাইনাইট্রোক্লোরোবেনজিনকে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা আর পানি দ্বারা বিক্রিয়া করায় ফেনল তৈরি করছি 2,4-ডাইনাইট্রোফেনল। কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে বিক্রিয়া করছি 2,4,6-ট্রাইনাইট্রোফেনল, যেটার নাম কি? পিক্রিক অ্যাসিড। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ইজি না কঠিন? বলো, ইজি না কঠিন? ভাইয়াকে বলো, ইজি না কঠিন? নাসিম বলতেছিল, ভাইয়া একটা সত্যি কথা বলি, ফেনল পড়ার আগ পর্যন্ত অর্গানিক সহজ লাগছিল। আসলেই সহজ, কিন্তু এটার বিক্রিয়াগুলো একটু বড় বড়। অ্যাডমিশনে আইসা পড়ে, বুঝতে পারছো? বইটা আইসা পড়ে, কি করবা? আচ্ছা, এইখান থেকে কিছু ধরনের প্রশ্ন আসে যে তোমাকে বলে ফেনল থেকে, একটু খেয়াল করো, তোমাকে বলে ফেনল থেকে পিক্রাইল ক্লোরাইড, একটু বুঝো, পিক্রাইল ক্লোরাইড এবং পিক্রামাইড প্রস্তুত করো। এই প্রশ্নটা অনেক পপুলার। ফেনল থেকে পিক্রাইল ক্লোরাইড এবং পিক্রামাইড প্রস্তুত করো, এই প্রশ্নটা কি অনেক পপুলার। ফেনল থেকে কি? পিক্রাইল ক্লোরাইড এবং পিক্রামাইড প্রস্তুত করো। এখন তোমার মনে প্রশ্ন, ভাই এটা আবার কেমনে করবো, তাই না? একটু বলেন। আরে এত টেনশন নিচ্ছ কেন? এটা শর্ট সিলেবাসের বাইরে, কিন্তু অ্যাডমিশনে আসবে বড়। সো তোমাকে যদি বলা হয়, ঠিক আছে, ফেনল থেকে পিক্রাইল ক্লোরাইড আর পিক্রামাইড রেডি করতে পারবা? বলো, পারবা কিনা বলো সবাই, একটু বলো। সহজ, দেখো এত কঠিন কিছু না। তো ফেনলের প্রথমে নাইট্রেশন করো। ফেনলের যদি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, ভালোভাবে বুঝো, নাইট্রিক অ্যাসিড আর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিট করো, তাহলে তোমার কি তৈরি হবে বলো তো? 2,4,6-ট্রাইনাইট্রোফেনল তৈরি হবে না? ট্রাইনাইট্রোফেনল। ফেনলকে যদি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিট করো, তাহলে কি তৈরি হবে বলো? 2,4,6-ট্রাইনাইট্রোফেনল তৈরি হবে কিনা বলো? তো এখন একটা জিনিস মাথায় রাখবা, তুমি অ্যালকোহলের একটা বিক্রিয়া পড়ছিল না? অ্যালকোহলে PCl5 দিলে, বুঝছো কি পড়ছিল, মনে আছে? এই যে অ্যালকোহলে PCl5 দিলে কি তৈরি হয় দেখো তো। ফার্স্ট অফ অল POCl3, তাই না? তারপরে কি হয়েছিল? RCl তৈরি হয়েছিল, পাশে HCl তৈরি হয়েছিল, তাই না? একটা HCl বের হয়ে গেছিল, তারপর POCl3 বের হয়ে গেছিল, RCl তৈরি হয়েছিল, তাই না? মেন প্রোডাক্ট কি? RCl না, মনে আছে? সো এখন দেখো, ফেনলে যদি আমি PCl5 দিই, এই যেখানে OH মূলক ছিল ওইখানে ক্লোরিন রিপ্লেস হয়ে যাবে না? দেখো তো, ফেনলে যদি আমি PCl5 দেই, যেখানে OH মূলক ছিল ওইখানে ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়ে যাবে কিনা?
দেখো যেখানে OH ছিল সেখানে ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়ে যাবে কিনা? ক্লিয়ার হইলে সি বলো, বুঝছো কিনা? দেখো এখানে আর OH এর জায়গায় ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়েছে না? ভালোভাবে তাকাও। ঠিক সেম ভাবে এটা তো ফেনল, সো এই যে OH-টা ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়েছে, বুঝলে 1 বলো সবাই। সো এই যে যৌগটার নাম, এটার নাম হচ্ছে পিক্রাইল ক্লোরাইড। বুঝে গেছে? কঠিন না, বাট নামটা কঠিন। কঠিন না, তোমরা ভয় পেয়ে যাও, নামটা কঠিন। পিক্রাইল ক্লোরাইড। ক্লিয়ার? এখন আসো, এখানে তুমি যদি অ্যামোনিয়া দিয়ে হিট দাও, অ্যামোনিয়া দিয়ে, ভালোভাবে বুঝছো, অ্যামোনিয়া দিয়ে হিট করো, তো এইখানে কি হবে? এই ক্লোরিনটা অ্যামোনিয়ার হাইড্রোজেন দিয়ে পালায় যাবে, HCl। কি হয়ে যাবে? HCl আকারে পালায় যাবে। তাহলে কি হবে? ভালোভাবে বুঝছো, কি থাকবে? আমরা যদি আসি, এইখানে নাইট্রোমূলক, এইখানে নাইট্রোমূলক, এইখানে নাইট্রোমূলক, এইখানে কি হবে? এই ক্লোরিন আর এইখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে পালায় গেছে, বাকি থেকে কি NH2 না? সো এটার নাম হচ্ছে পিক্রামাইড। কি এটার নাম কি? এই যে অ্যামিনোমূলক যুক্ত হয়েছে, পিক্রামাইড। ওকে, পিক্রামাইড। ক্লিয়ার? ক্লিয়ার? দেখো একদম ইজি, কঠিন কিছু না, একদম ইজি। জাস্ট বুঝতে হবে ফেনলে PCl5 দিলে RCl তৈরি হয়েছে, অ্যামোনিয়া দিলে এই যে দেখো অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যামিন তৈরি করছিল না অ্যামোনিয়া দিয়ে। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ক্লিয়ার হলে সি বলো। হ্যাঁ, ছুটি দিয়ে দিব আজকে, এই পর্যন্তই, বেশি পড়াবো না। আমি জানি তোমাদের উপর লোড হয়ে গেছে আজকে, বেশি বিক্রিয়া পড়ায় ফেলছি। তো আমি আরেকবার একটু রিক্যাপ করে দিই কি কি পড়াইছি। হ্যাঁ দেখো, তাইলে তোমাদের জন্য সুবিধা হবে। বেশি কিছু পড়াই নেই, একদম অল্প অল্প কিছু পড়াইছি। আরেকবার একটু রিক্যাপ করে দিই, আসেন। রেডি সবাই? রেডি? রেডি? দেখো আরেকবার। প্রথমে আমরা কি পড়ছিলাম? ফেনল অম্লধর্মী কিন্তু ইথানল কেন নিরপেক্ষ? কারণ কি? ফেনল হাইড্রোজেন আয়ন দেয় আর ফিনক্সাইড আয়ন তৈরি করে। ফিনক্সাইড আয়নটা স্টেবল, তাই ফিনক্সাইড আয়ন পরবর্তীতে আবার হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে না, কারণ এখানে একটা রেজোনেন্স দেখা যায়। বাট ইথক্সাইড আয়ন, ইথানল যখন জলীয় মাধ্যমে যায়, ইথক্সাইড আয়ন এইখানে কি হয় না, এখানে কোনো রেজোনেন্স নাই, তাই লেস স্টেবল। তাই ইথক্সাইড আয়ন আবার হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে একটা রিভার্স রিঅ্যাকশন করে ইথানল তৈরি করে। সো এই কারণে ইথানল নিরপেক্ষ, কারণ সে জলীয় দ্রবণে এই হাইড্রোজেন আয়ন দেয় না, বাট ফেনল হাইড্রোজেন আয়ন দেয়। তারপরে আমরা কি করছি? ফেনল যে একটা অম্লধর্মী, ফেনলের সাথে আমরা কি করছি? একটা ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করাইছি, সোডিয়াম ফিনেট তৈরি হয়েছে আর পানি, লবণ পানি তৈরি হয়েছে। বাট সোডিয়াম কার্বনেটের সাথে ফেনল কোনো বিক্রিয়া দেয় না। তারপরে দেখো বেনজিন ডায়াজোনিয়াম লবণ, এটাই কি টেকনিক শিখেছিলাম? নাইট্রোজেন আগে বের করবা, নাইট্রোজেন বের করলে একটা HCl বের করবা, কারণ ক্লোরাইডের সাথে একটা হাইড্রোজেন চলে যাবে, HCl। সো বাকিটা দেখো OH অংশ থাকে, এটা বেনজিনের সাথে যুক্ত হয়ে ফেনল তৈরি করবে। তারপর দেখো কিউমিন থেকে ফেনল, বেনজিনের সাথে প্রোপিনের বিক্রিয়ায় ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে কিউমিন তৈরি হয়। কিভাবে? কার্বোক্যাটায়ন মেকানিজম দেখাইছি। সো কিউমিন থেকে কি কি দিলে ফেনল হয়, এটা একটু মাথায় রাখবা। পরেরটা দেখো, এটা একটু রিক্যাপ করছিলাম। ডাও পদ্ধতি একদম সিম্পল। ক্লোরোবেনজিন, প্রথমে খাট দিবা, সোডিয়াম ফিনেট, তারপরে HCl দিবা, ফেনল তৈরি হয়ে যাবে। তারপরে দেখো, তারপরে তুমি যদি দেখো, এটা সামারাইজ করছিলাম আমরা। রিঅ্যাকশন অফ ফেনলে যদি যাই, আমরা একবারে এখানে আসি। এই যে চারটা জিনিস একসাথে পড়ছিলাম, যদি ডায়ালিউট থাকে তাহলে অর্থোনাইট্রো হবে। সোডিয়াম নাইট্রেট যদি থাকে, ডায়ালিউট নাইট্রিক অ্যাসিড সোডিয়াম সালফিউরিক অ্যাসিডের সাথে, ডায়ালিউট সালফিউরিক অ্যাসিড সোডিয়াম নাইট্রেটের সাথে নাইট্রিক অ্যাসিড তৈরি করে, HNO3, মনে রাখবে এটা, নাইট্রিক অ্যাসিড তৈরি করে। সো অর্থোনাইট্রো, প্যারানাইট্রোফেনল। যদি কনসেন্ট্রেটেড থাকে তাহলে কি হবে? পিক্রিক অ্যাসিড 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। সোডিয়াম নাইট্রাস যদি থাকে, নাইট্রাইটের জায়গায় যদি নাইট্রাস থাকে, তো তখন তুমি কি করবা? নাইট্রাস থাকলে অর্থোনাইট্রোসোফেনল আর প্যারানাইট্রোসোফেনল। ক্লিয়ার? তারপর আসো, আমরা কি পড়লাম? বাণিজ্যিক পদ্ধতিতে কিভাবে তৈরি করা হয়। ক্লোরোবেনজিন থেকে তুমি ফেনল তৈরি করবা, একদম সিম্পল। তারপরে দেখো, ফেনল থেকে পিক্রাইল ক্লোরাইড আর পিক্রামাইড পড়াইছি। দেখো কত অল্প পড়াইছি আজকে। ফেনলে যদি নাইট্রেশন করো তো পিক্রিক অ্যাসিড তৈরি হবে, 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। PCl5 দিলে ফেনলের অংশটা, এই যে হাইড্রোক্সিল মূলকটা ক্লোরিন মূলক দ্বারা প্রতিস্থাপন হবে, ক্লোরাইড আয়ন দ্বারা। সো 2,4,6 ট্রাইনাইট্রো ক্লোরোবেনজিন, এটাকে বলা হয় পিক্রাইল ক্লোরাইড।
অ্যামোনিয়া দিলে কি হবে, ক্লোরিনটা একটা হাইড্রোজেন নিয়ে পালাবে, HCl আকারে NH2 মূলক যুক্ত হয়ে যাবে। সেটা কি তৈরি হবে, পিকরামাইড তৈরি হবে। ওকে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ক্লিয়ার সবাই বলো, ক্লিয়ার কিনা? আচ্ছা, মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস নিয়ে বই দাগায় দিন। আচ্ছা দেখি, দাগায় দিব না একদিন, সমস্যা নেই। আপাতত ক্লিয়ার সবাই? এখানে আর কারো কোনো ঝামেলা আছে? ঝামেলা আছে নাকি বলো, কারো কোনো ঝামেলা আছে? নাই? ওকে, আচ্ছা মেডিকেলের জন্য যা যা লাগবে দাগায় দিব না একটা বই, হ্যাঁ সমস্যা নেই। তো আজকে এই পর্যন্ত, সবার সাথে আগামী দিন দেখা হবে। আল্লাহ হাফেজ, ফ্যানলের পার্ট 2-তে। সো সবাই এইটুকু একটু রিভাইজ দিও। টাটা, আল্লাহ হাফেজ।